নমস্কার, আমি পার্থ। স্টক মার্কেট সম্পর্কিত কিছু আলোচনা করতে আপনাদের সামনে আবার এসেছি। স্টক মার্কেটের খবর বলার আগে এখন যে বিশেষ খবর বিশ্বজুড়ে চর্চিত, সেই খবরের দিকে একটু নজর রাখি। ইসরায়েল ইরান যুদ্ধ। ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে, ইরান তার পাল্টা দিয়েছে এবং এই গোলাগুলি চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চ্যানেল বা এই আলোচনার জায়গাটা তো স্টক মার্কেট, বিশেষ করে ভারতীয় স্টক মার্কেট। এই ইসরায়েল ইরানের যুদ্ধে ভারতীয় স্টক মার্কেটে কী এফেক্ট পড়তে পারে সেই নিয়েই কিন্তু আজকে আমাদের মেইন আলোচনা। একটা জিনিস মনে রাখবেন, ভারতবর্ষ কিন্তু তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। বিশেষ করে ইরানের কাছ থেকে কিন্তু ভারত প্রচুর তেল আমদানি করে এবং ভারতবর্ষ হচ্ছে বিশ্বের তৃতীয় ক্রুড অয়েল ইম্পোর্টার, মানে বিশ্বের তৃতীয় দেশ যারা ক্রুড অয়েল অন্য জায়গা থেকে আনে, এবং ভারতবর্ষ কিন্তু ইরানের থেকে প্রচুর পরিমাণে তেল আনে। তাহলে ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধে লিপ্ত হয়, বুঝতেই পারছেন তেল, ক্রুড অয়েল আসা এখানে কিন্তু একটু মুশকিলের জায়গায় এসে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, গ্লোবাল অর্থনীতি যদি ভাবি, বিশ্ব অর্থনীতির দিকে যদি তাকাই, এই ব্রেন্ট ক্রুড অয়েলের প্রাইস কিন্তু বাড়ছে। কিছুদিন আগে, এক মাস আগেও যার দাম ছিল $60 ব্যারেল প্রতি, এখন 70 ছড়াচ্ছে। মনে করে দেখবেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল 2022-এর জুন মাস নাগাদ, তখন কিন্তু ব্যারেল প্রতি দাম $110 উঠেছিল। এবং আপনাদের মনে আছে, এই নিফটি, ভারতবর্ষের যে নিফটি সূচক, সেন্সেক্স, ব্যাংক, আইটি সব কিন্তু কীরকম ধরাশায়ী হয়েছিল। অতএব তেলের দামের সঙ্গে কিন্তু বিশ্বের অর্থনীতি যেমন যুক্ত থাকে, তার ডাইরেক্ট প্রভাব এসে পড়ে ভারতীয় অর্থনীতিতে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই যে $70 উঠছে, এবং এই যেহেতু নিউক্লিয়ার যে প্ল্যান্ট, তা সেখানে অ্যাটাক হয়েছে, এই যে এফেক্ট হতে পারে সেটা কিন্তু কন্টিনিউয়াস চলতে পারে এবং ব্যারেল প্রতি দাম $120-এও যেতে পারে। অতএব সমস্যা আছে, সমস্যার দিকে আমরা লক্ষ্য রাখবো, আলোচনা করব। এবং আলোচনা আরও গভীরে যাওয়ার আগে বলে দিই, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নাই। আবার বলছি, আমি একজন অ্যামেচার পারসন, আপনাদের কিছু তথ্য সরবরাহ করি এবং বিশেষজ্ঞরা যা বলছেন, মার্কেটে যে আলোচনা হচ্ছে, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিই। তাহলে এই যে তেলের দাম বাড়ছে, ক্রুড অয়েল এবং ক্রুড অয়েল ইম্পোর্টের ক্ষেত্রে ভারতের যে সমস্যা আছে, এই 2-3 দিনেই কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। কি লক্ষণটা কি? প্রথম হচ্ছে, ভারতীয় মুদ্রার দাম বেড়ে গেছে, মানে ভ্যালুটা বেড়ে গেছে। মানে $85 সামথিং ছিল ভারতীয় মুদ্রা ডলার প্রতি, তার দাম $86 সামথিং হয়ে গেছে। অতএব বেড়েছে ভারতীয় মুদ্রার ভ্যালুটা। তার মানে ভারতীয় মুদ্রা কিন্তু দুর্বল হয়েছে। যেই ভারতীয় মুদ্রা দুর্বল হয়েছে, বুঝতেই পারছেন এবার তেল কিনতে ডলার প্রতি ভারতকে কিন্তু বেশি টাকা দিতে হবে। এবার ডলার প্রতি বেশি টাকা যখনই দিতে হবে, তখনই কিন্তু সেটা ভারতীয় অর্থনীতির পক্ষে ভালো না। ভারতকে বেশি খরচা করছে। ধরে রাখুন যে আপনি 1 লিটার তেল কিনবেন, আগে দিতে হতো $85, এখন দিতে হবে $86। অতএব সেই দিক থেকে বুঝতেই পারছেন যে ভারতীয় অর্থনীতিতে এফেক্ট আসছে এই তেলের দাম বাড়ার সাথে সাথে। এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন, তেলের দাম অনেকটা বাড়তে পারে, তার কিন্তু একটা বেশ গভীর চিন্তার জায়গা ভারতবর্ষের মার্কেটে প্রতিফলিত হচ্ছে। যা আপনারা দেখেছেন, গত কয়েকদিন নিফটি ডাউন হয়েছে, সেন্সেক্স ডাউন হয়েছে, এইটা কিন্তু একটা লক্ষণ। এতে কি হতে পারে? প্রথমত, তেল যদি ঠিকঠাক অনেক দাম দিয়ে কিনতে হয়, স্বাভাবিকভাবেই তেলের সাথে কিন্তু সব কিছু যুক্ত থাকে এবং সব কিছু যে প্রাইস মার্কেট অর্থনীতি যে জায়গাটা থাকে, প্রত্যেকটাই কিন্তু বাড়তে থাকবে। সব জায়গায় এর এফেক্ট পড়বে। কিছু কিছু জায়গা হয়তো বেনিফিটেড হবে, কিন্তু অধিকাংশ জায়গা মার্কেটের, এই যে আপনাদের রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বললাম, নিফটি এফেক্টেড, ইনভেস্টর এফেক্টেড হবে। তাহলে ভারতের মার্কেটের যে নামকরা অয়েল কোম্পানিগুলো, বিপিসিএল, আইওসি, লক্ষ্য রাখবেন তাদের দিকে। তাদের কিন্তু শেয়ার প্রাইস ড্রপ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার বলে না, সবসময় একটা নেগেটিভ খবরের মধ্যে কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেতে চেষ্টা করি। এই যে দামগুলো কমবে,
এক একটির দাম তো অনেক বেড়ে গেছে। এখন বিপিসিএলের দাম প্রায় 320-25 চলছিল, আইওসি একটু কমেই আছে কিন্তু 150, তাও প্রায় কাছাকাছি। তাই এদের দাম যদি কমতে থাকে তাহলে সেটাও কিন্তু একটা কেনার অপরচুনিটি। এবং বিশেষজ্ঞরা বলছেন, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, ওনারা বলছেন বাই অন ডিপ স্ট্র্যাটেজি নাও। যখন তুমি ইনভেস্টার, তুমি বাই অন ডিপ স্ট্র্যাটেজি নাও। এই সুযোগ কিন্তু সবসময় আসবে না, এটাকে তুমি ভাবো যেন ডিসকাউন্ট সেল হচ্ছে। কারণ এই যুদ্ধ কিন্তু শুরু হয়েছে, নিয়ার টার্মে তার এফেক্ট হবে। সেই সময় যখনই দাম পড়বে কেনো। কেউ বলেন 10% দাম পড়লে কিনতে, কেউ বলেন 20% দাম পড়লে কিনতে। সেটা আপনাদের ব্যাপার কখন কিভাবে কিনবেন, কিন্তু এগুলো কিন্তু এক একটা অপরচুনিটি মার্কেটে ইনভেস্ট করার। কারণ তেল লাগবেই, তেল থাকবেই, অতএব দাম বাড়বেই। যদি দাম কমে কোনো কারণে, কারণ যুদ্ধ থামবেই, সারা জীবন তো যুদ্ধ চলতে পারে না, যুদ্ধ থামবেই, জনসাধারণের হিতেই যুদ্ধ থামবে, তখন কিন্তু তেলের দাম আবার বাড়বে। অতএব একদম নিয়ার টার্মে তেলের দাম বা তেলের স্টকগুলোতে এফেক্ট আসতে পারে, এফেক্ট পড়তে পারে। কিন্তু যদি লং টার্মের কথা ভাবি, বাই অন ডিপ স্ট্র্যাটেজি নেওয়াটাকেই কিন্তু সমীচীন মনে করছেন বিশেষজ্ঞরা। এবার একটু তেল থেকে অন্যদিকে সরি, অয়েল ইন্ডাস্ট্রির কথা বললাম। এবার যখন এই যে অয়েলের কথা বললাম, যে অয়েলের যে প্রবলেম অ্যারাইজ হবে, তার মধ্যে অয়েল তো একটু ডিস্টার্ব নিয়ার টার্মে, কিন্তু এই নিয়ার টার্মে সুবিধাটা খারাপ হবে। কোথাও যদি একটা যুদ্ধ হয় তখন অন্য দেশ কিন্তু তাদের ডিফেন্স সেক্টরকে অনেক স্ট্রং করে। আমি কয়েকদিন ধরেই ডিফেন্স সেক্টরে, ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত যেসব কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং আপনারা লক্ষ্য রাখবেন এই কদিনে ডিফেন্স সেক্টর কিন্তু আবার তার মোমেন্টাম চেঞ্জ করেছে পজিটিভ দিকে। তাহলে অয়েল সেক্টর নিয়ার টার্মে নেগেটিভ হলেও ডিফেন্স সেক্টর কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পজিটিভ একটা লক্ষণ দেওয়ার চান্স আছে, এবং সেটা দেখাও যাচ্ছে পজিটিভ। আর কি দেখা যায়, এফএমসিজি এবং ফার্মা, যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি যখন শুরু হয়, এই দুটো প্রোডাক্ট খুব নিয়ার। আমি বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা আসছি, কারণ 3 বছর আগে আমাদের কাছে এটা একটা এক্সাম্পল, যে ওই সময় যখন যুদ্ধটা শুরু হয়, যখন যুদ্ধটা চলতে থাকে, তখন দেখা গেছে কিন্তু এফএমসিজি এবং ফার্মা স্টকগুলো ভালো ফর্ম করেছে। এবং তাদেরকে আমি বলবো না দারুণ ফল করবে, কারণ একটা অয়েলের রিলেটেড একটা প্রবলেমস থাকেই সবসময়, কিন্তু তারা কিন্তু একটা সেফ হেভেন, এবং তারা একটা ভালো ফল করতে পারে, বা অন্তত নিয়ার টার্মে সাংঘাতিক ধাক্কা কিছু দেবে না, একটা ভালো ফল করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সাথে আইটি ইন্ডাস্ট্রিও ভালো করার কথা আছে বা ভালো হতে পারে, এদিকটা আমরা নজর রাখবো। এবং সঙ্গে আরেকটা বলি, শিপিং ইন্ডাস্ট্রির কথা। কারণ শিপিং ইন্ডাস্ট্রি কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি, বুঝতেই পারছেন, আমাদের মধ্যপ্রাচ্যের দিক দিয়ে অনেক জাহাজ যায়, এক্সপোর্ট ইম্পোর্ট এইসব বিভিন্ন কারণে। যখন মধ্যপ্রাচ্যের ওখানে যুদ্ধ চলছে, স্বাভাবিকভাবেই তারা রুটটাকে চেঞ্জ করবে, এবং সেই রুট চেঞ্জ করার একটা ইম্প্যাক্ট শিপিংয়ে আসবে, এবং সেটা কোনো দিক থেকে নেগেটিভ হতে পারে, কোনো দিক থেকে পজিটিভ হতে পারে। কিছু কিছু শিপিং ইন্ডাস্ট্রি যেগুলো খুব বড় ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রবলেম, বড় কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু এই সময় অনেক দূর ঘুরে যাওয়ার ক্ষমতা রাখে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা বাড়বে। অতএব শিপিং ইন্ডাস্ট্রি বলুন, ডিফেন্স ইন্ডাস্ট্রি বলুন, এগুলোর জন্য কিন্তু এই নিয়ার টার্মে এই সময়টা কিন্তু একটা পজিটিভ আউটলুক দেখছেন বিশেষজ্ঞরা, যেখানে অয়েল একটু নেগেটিভ আছে মার্কেটের দিক থেকে, এফএমসিজি, আইটি, ফার্মাকে একটা নিউট্রাল স্ট্যান্ড দিচ্ছেন। এবার আপনারা যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু এই পুরো সেক্টরগুলোকে ভালো করে ছকে নেবেন, সেক্টরের কোম্পানিগুলোর পারফরমেন্স দেখবেন, আপ ডাউনটা দেখবেন, বিশ্বব্যাপী যে গণ্ডগোল চলছে বা যে গ্লোবাল আনরেস্ট আছে সেগুলোর দিকে নজর রাখবেন, সেই অনুযায়ী ইনভেস্ট করবেন। আর আবার বলি, ভালো লাগলে এই চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই মিলে আমরা ইনভেস্ট করা শিখি, ইনভেস্টের আলোচনা করি। ভালো থাকবেন।